মাধ্যমিক 2025 জীবনবিজ্ঞানের যে তোমরা এবিপি আনন্দে যে পাঠশালা লাইফের স্যার কোশ্চেন কিছু দিয়েছিলেন, ওই কোশ্চেনের উত্তরগুলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। সমস্ত পাঠশালা লাইফের কোশ্চেন এবং অ্যান্সারগুলো আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো প্রথম চ্যাপ্টারে দেওয়া আছে, দেখো, জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়ের ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ, জিওট্রপিক চলন কাকে বলে? একটি উদ্ভিদের নাম লেখো যাদের নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায়। তুমি একটি লজ্জাবতী পাতা স্পর্শ করলে এর পাতাগুলো মুড়ে যায়, এটি কী ধরনের চলন? তো জিওট্রপিক চলন কাকে বলে? মাধ্যাকর্ষণের দিকে উদ্ভিদের গতিবিধিকে জিওট্রপিক চলন বলে। এবং নেগেটিভ জিওট্রপিক চলন কার দেখা যায়? ম্যানগ্রোভ উদ্ভিদের নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায়, যেমন সুন্দরী গাছে। এবার হচ্ছে লজ্জাবতী পাতা মুড়ে যাচ্ছে, এটা কোন ধরনের চলন? এটা হচ্ছে সিসমোন্যাস্টিক চলন। নেক্সট দেখো 2 নম্বর কোশ্চেন, ট্রপিক এবং ন্যাস্টিক চলনের পার্থক্য লেখো। অগ্রস্ত প্রকটতা ও ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেনের ভূমিকা। এখানে তোমাদের দেখতে পাচ্ছ, তোমরা নিচে অ্যান্সারটা দেওয়া আছে সমস্ত কিছু। তো এটা তোমরা এই অ্যান্সারগুলো তোমাদের যদি প্রান্তিকের যদি কোনো সহায়িকা থেকে থাকে, অবশ্যই ওই সহায়িকা থেকে সমস্ত কিছু তোমরা অ্যান্সারগুলো পেয়ে থাকবে, বা রায়মার্টিনের সহায়িকা থাকলে ওখান থেকেও তোমরা অ্যান্সারগুলো পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে ট্রপিক ন্যাস্টিক চলনের পার্থক্য দেওয়া আছে, তার সঙ্গে দেওয়া আছে অগ্রস্ত প্রকটতা এবং ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেন হরমোনের ভূমিকা। নেক্সট দেখো, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে দেওয়া আছে। দেখো ফার্স্ট কোশ্চেন, দেখো, সুপ্তাবস্থা ভাঙন ও পরমাণুদের দৈর্ঘ্য বৃদ্ধিতে কোন হরমোন দেয়? বলে রাখি, সুপ্তাবস্থা ভাঙন ও পরমাণুদের দৈর্ঘ্য বৃদ্ধিতে জিব্বেরেলিন হরমোন দেয়। এবার হচ্ছে, স্ত্রীদের গর্ভাবস্থা বজায় রাখা ও স্তনগ্রন্থি দুগ্ধকরণ বৃদ্ধির জন্য কোন হরমোন দেয়? গর্ভাবস্থা বজায় রাখে প্রজেস্টেরন হরমোন, এবং স্তনগ্রন্থি দুগ্ধকরণ বৃদ্ধি করে অক্সিটোসিন হরমোন। নেক্সট কোশ্চেন দেখো, উদাহরণসহ হরমোনের ফিডব্যাক পদ্ধতিটি লেখো। দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে ফিডব্যাক নিয়ন্ত্রণ কাকে বলে দেওয়া আছে, এবং কোন হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি দেখা যায়? এটা হবে থাইরক্সিন হরমোনে, তোমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে সম্পূর্ণভাবে। এবার নেক্সট বলেছে, ভেগাসকে মিশ্র স্নায়ু বলে কেন? কারণ দেওয়া আছে, দেখো, ভেগাস স্নায়ু মিশ্র স্নায়ু বলার কারণ হচ্ছে এতে সংবেদনশীল এবং মোটর ফাইবার উভয় থাকে। মিশ্র স্নায়ু হলো সেই স্নায়ু যা সেন্সরি এবং মোটরের দুই রকম নিউরন সমন্বয়ে গঠিত। নেক্সট কোশ্চেন দেওয়া আছে, দেখতে পাচ্ছ, সাইনাসের মধ্যে কোন রাসায়নিক পদার্থ থাকে? এই সাইনাসের মধ্যে দিয়ে কীভাবে বৈদ্যুতিক তরঙ্গ এক নিউরন থেকে অন্য নিউরনে প্রবাহিত হয়? নিউরো ট্রান্সমিটার কাকে বলে দেওয়া আছে। দেখো এই রাসায়নিক পদার্থগুলো অ্যাসিটাইল কোলিন, নর এপিনেফ্রিন, এইসব দেওয়া আছে হয়েছে। নেক্সট দেখো, জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয়ের নেক্সট কোশ্চেন দেখো, কাজ লেখো। মেডুলা অবলঙ্গাটা, সুষনা শীর্ষক, পন সিএসএফ দেওয়া আছে, সম্পূর্ণভাবে কাজ দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা হয়েছে। নেক্সট দেখো, প্রাত্যহিক জীবনে প্রতিবর্তক ক্রিয়ার গুরুত্ব লেখো। চোখের উপযোজনের জন্য কোন পেশি ও কোন লিগামেন্ট দেয়? পাখির উড্ডয়নের জন্য দুটি উড্ডয়ন পেশির নাম লেখো। এখানে যা আছে প্রাত্যহিক জীবনে চোখের উপযোজনের গুরুত্ব দেওয়া আছে সম্পূর্ণভাবে, তোমরা দেখতে পাচ্ছ হয়েছে। এবার দেখো, চোখের উপযোজনের জন্য কোন পেশি ও কোন লিগামেন্ট দেয়? উপযোজনের জন্য হচ্ছে সিলিয়ারি পেশি, এবং লিগামেন্ট হচ্ছে সাসপেন্সারি লিগামেন্ট হয়েছে। আর পাখির উড্ডয়নের জন্য দুটি প্রধান পেশি হলো পেক্টোরালিস এবং সুপ্রাকরাকয়েডিসাস হয়েছে। নেক্সট দেখো, মানুষের দ্বিপদ গমন সংক্ষেপে লেখো। মানুষের দ্বিপদ গমন, দেখতে পাচ্ছ এখানে মানুষের দ্বিপদ গমন দেওয়া আছে সম্পূর্ণভাবে হয়েছে। এবার দেখো সেকেন্ড চ্যাপ্টার, যেটা জীবনের প্রবাহমানতা। ফার্স্ট কোশ্চেন দেখো, ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে অন্তঃসম্পর্ক লেখো। সম্পূর্ণভাবে দেওয়া আছে, উত্তরটি আমি দিয়ে দিয়েছি তোমাদের। প্রান্তিক সহায়িকা থাকে যদি তোমরা দেখবে, প্রান্তিক সহায়িকা সমস্ত কিছু অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, G1S ও G2 দশার একটি করে গুরুত্বপূর্ণ ঘটনা। দেখতে পাচ্ছ G1S G2 এখানে দেওয়া আছে, গুরুত্বপূর্ণ ঘটনাগুলো দেওয়া আছে, তোমরা লিখে নেবে। এবার হচ্ছে মাইটোসিস ক্যারিওকাইনেসিস দশার দীর্ঘতম দশা ও ক্ষুদ্রতম দশার নাম লেখো, তাদের দুটি বৈশিষ্ট্য। দেখো মাইটোসিসের দীর্ঘতম দশা হচ্ছে প্রোফেজ এবং ক্ষুদ্রতম দশা হচ্ছে অ্যানাফেজ হয়েছে। এদের বৈশিষ্ট্য দেওয়া আছে, দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ। এবার হচ্ছে দেখো, মিওসিসে ক্রসিং ওভার কীভাবে জিনগত প্রকরণ সৃষ্টি এবং অভিব্যক্তির জন্য দায়ী দেওয়া আছে। দেখো মিওসিস কোষ বিভাজনের ক্রসিং ওভারের পদ্ধতিটা এইটা লিখলে তোমরা নাম্বারটি পাবে হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, জীবনের প্রবাহমানতা থেকে টিকা লেখো এসছে। কর্কটগম, খণ্ডীভবন, জোড়কলম বা গ্রাফটিং হয়েছে। দেখে নাও কর্কটগম, জোড়কলম এবং খণ্ডীভবনের পার্থক্য না টিকা দেওয়া আছে, দেখে নাও। নেক্সট দেখো, মাইক্রোপ্রোপাগেশন বা অণুবিস্তরের মূলনীতি, তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বটা এখানে
তারপর দেওয়া আছে বায়ুপরাগী ও পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য। বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য এবং পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য দেওয়া আছে সম্পূর্ণভাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, জীবের বৃদ্ধির দশাগুলো কী কী? জীবের বৃদ্ধির দশা দেখো 4টি দশা দেওয়া আছে, 3টি দশা, কোষ বিভাজন দশা, কোষের আকার বৃদ্ধিকরণ দশা এবং কোষীয় বিভাজন দশা। নেক্সট দেওয়া আছে হুয়ের মতানুসারে বয়সন্ধিকালে বয়স কত? বয়সন্ধিকালে বয়স হচ্ছে 10 থেকে 19 বছর। এই বয়সকে কেন ঝড়ঝঞ্ঝার বয়স বলা হয়? কারণ বয়সন্ধিকালে শারীরিক, মানসিক এবং সামাজিক পরিবর্তন ঘটে, তাই এ সময়কে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয়। হয়েছে। এবার হচ্ছে দেখো বংশগতি থেকে দেখো যে কোশ্চেনগুলো, থার্ড চ্যাপ্টার। বংশগতি সম্পর্কিত নিচের শব্দ দুটি ব্যাখ্যা করো। ফিনোটাইপ এবং জিনোটাইপ। ফিনোটাইপ দেখো, ফিনোটাইপ হচ্ছে কোনো জীবের গঠন এবং শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলা হয়। আর জিনোটাইপ হচ্ছে কি, একই জীবের কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী জিনগত সমন্বয়কে কী বলবো? জিনোটাইপ। হয়েছে। নেক্সট দেওয়া আছে দেখো সংকরায়নের ফলাফল লেখো। ক্যাপিটাল আর স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর এর স্বপরাগজ F1-এ কী কী উদ্ভিদ উৎপন্ন করবে? F1-এ 4টি গ্যামেট উৎপন্ন করবে। এই গ্যামেটগুলো দেখে নাও। ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর, 4টি গ্যামেট উৎপন্ন করছে। হয়েছে। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন দেখো, সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার গুরুত্ব ব্যাখ্যা করো। আমরা পড়ে এসেছি মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা। ওয়াই ক্রোমোজোম বলতে পিতার ভূমিকা। হয়েছে। দেখে নাও, এখানে তোমরা চেকার বোর্ডটা দিয়ে দেবে, ওয়াই ক্রোমোজোমের পিতার যে ভূমিকা এখানে দিয়ে দেবে চেকার বোর্ডটা। নেক্সট দেখো মেন্ডেলের প্রথম এবং দ্বিতীয় সূত্রগুলি লেখো। এটি কোন কোন সংক্রান্ত থেকে পাওয়া যায়? মেন্ডেলের প্রথম সূত্র হচ্ছে পৃথকীকরণ সূত্র, দেখতে পাচ্ছ এখানে, এবং দ্বিতীয় সূত্র হচ্ছে স্বাধীন সঞ্চালন সূত্র বা স্বাধীন বিন্যাস সূত্র। হয়েছে। নেক্সট দেখো রয়্যাল হিমোফিলিয়া ও ক্রিসমাস হিমোফিলিয়া কী কী? ক্লাসিক হিমোফিলিয়া কী কারণে হয়? এখানে দেওয়া আছে রয়্যাল হিমোফিলিয়া ও ক্রিসমাস হিমোফিলিয়া কী কী? ফ্যাক্টর 8-এর অভাবে হিমোফিলিয়া এ, ফ্যাক্টর 9-এর অভাবে হিমোফিলিয়া বি রোগ হয়, হিমোফিলিয়া সি ফ্যাক্টর 9-এর অভাবে হয়। রানী ভিক্টোরিয়া হিমোফিলিয়ার বাহক ছিলেন, তার বংশে অনেকেই এই রোগে আক্রান্ত হয়, তাই হিমোফিলিয়াকে রাজকীয় রোগ বলা হয় থাকে। এবার হচ্ছে হিমোফিলিয়া রোগের জন্য দায়ী জিনটি হচ্ছে এক্স ক্রোমোজোম থাকে। পুরুষদের শুধুমাত্র একটি এক্স ক্রোমোজোম থাকে। এই এক্স ক্রোমোজোমে ক্লটিং ফ্যাক্টর 8 এবং 9 এর জিন থাকে। এই জন্য পরিবর্তনের ফলে ক্লটিং ফ্যাক্টর তৈরি হয় বা কম হয়, ফলে রক্ত সঠিকভাবে জমাট বাঁধে না। এখানে দেওয়া আছে রয়্যাল হিমোফিলিয়া, ক্রিসমাস হিমোফিলিয়া কী কী এবং ক্লাসিক হিমোফিলিয়া কী কারণে হয় দেওয়া আছে। এবার দেখো বংশগতি থেকে দেওয়া আছে। আবার নেক্সট কোয়েশ্চেন দেখো, হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ ও বিশুদ্ধ স্বাভাবিক মলের মধ্যে বিবাহ হলে স্বাভাবিক কন্যা ও স্বাভাবিক পুত্রের সংখ্যা কত পার্সেন্টেজ হবে? কন্যা হবে 50%, পুত্র হবে 50%। নেক্সট দেওয়া আছে দেখো, স্বাভাবিক পুরুষ ও বর্ণান্ধতা বাঘ মহিলার মধ্যে বিবাহ হলে বর্ণান্ধ পুত্র হওয়ার সম্ভাবনা কত পার্সেন্টেজ? এটা হবে 50% বা 50%। হয়েছে। এবার দেখো থ্যালাসেমিয়া প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিংয়ের ভূমিকা। এটা খুবই ইম্পর্টেন্ট, এইবার 2025 সালে মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট জেনেটিক কাউন্সেলিং। তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে। নেক্সট দেখো অভিব্যক্তি এবং অভিযোজন থেকে দেখো 4 নম্বর চ্যাপ্টার, যেটা হট ডাইলুট স্যুপ, স্কোয়াশ হার্বের মাইক্রোস্ফিয়ারের সংজ্ঞা লেখো। এখানে দেওয়া আছে দেখো হট ডাইলুট স্যুপের সংজ্ঞা দেওয়া আছে। অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, শর্করা, জটিল জৈবগুলো কী হচ্ছে সমুদ্রের গরম তরল স্যুপে কী হচ্ছে সৃষ্টি হয়েছে, তাই একে কী বলবো আমরা? হট ডাইলুট স্যুপ। বিজ্ঞানী হেলডেনের মতে হয়েছে। এবার দেখো কোয়াসারবেট, বিজ্ঞানী ওপারিনের মতে কোয়াসারবেট ছিল প্রথম আদিকোষ। মাইক্রোস্ফিয়ার হচ্ছে বিজ্ঞানী ফক্সের মতে আদিকোষ ছিল কি মাইক্রোস্ফিয়ার। এগুলো তোমরা লিখবে। হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ল্যামার্কে ও ডারউইনের লেখা বই দুটির নাম। আমরা জানি ল্যামার্কে হচ্ছে ফিলোজফি জুওলজি, আর ডারউইন হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এগুলো আমরা বইতে পড়েছি, বইতে তোমরা দেখে নেবে। এবার দেখো নেক্সট দেখো, জিরাফের গলা লম্বা হওয়া নিয়ে ল্যামার্কের মতবাদ। ল্যামার্কের ব্যবহার অপব্যবহারের মতবাদটি উদাহরণসহ ব্যাখ্যা করো। ল্যামার্কের মতবাদ দুটি সমালোচনা লেখো। এই ল্যামার্কের মতবাদ দুটি সমালোচনা লেখো। এটা জিরাফের গলা লম্বা, একই উত্তর হবে, তোমরা দেখতে পাচ্ছ, এবং অঙ্গের ব্যবহার অপব্যবহারের সূত্র দেওয়া আছে সম্পূর্ণভাবে, দেখে নাও এখানে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে জিরাফের যে গ্রীবা লম্বা হচ্ছে, ওটা হচ্ছে অভিযোজনগত, কারণ একটা জিরাফ তার আগের কাল থেকে সেইভাবে ও পাতা খেয়ে আসছে উঁচু ডালা, তাই পরবর্তীকালে জেনারেশনগুলো কী হবে, এইভাবে তারা উঁচু ডালের পাতাগুলো খেতে থাকবে, এই জন্য তার গ্রীবাটা লম্বা হয়ে থাকে। এটাও অভিযোজনগত হয়েছে, অভিব্যক্তি এবং অভিযোজন হয়েছে। এবার দেখো ঘোড়ার বিবর্তনের ক্রমিক জীবাশ্ম সমূহের নাম। দেখো ক্রমিক জীবাশ্ম সমূহের নামগুলো দেওয়া আছে, ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, ইওহিপ্পাস, ইকুয়াস হয়েছে। এবার হচ্ছে আধুনিক ঘোড়ার নাম লেখো। আধুনিক ঘোড়া এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। আধুনিক ঘোড়া হচ্ছে ইকুয়াস, আর রোমান্থক ঘোড়া যেটাকে বলা হয় মেরিচিপ্পাস, আর হচ্ছে উষাকালের ঘোড়া যেটাকে বলা হয় সেটা হচ্ছে ইওহিপ্পাস। তাহলে উষাকালের ঘোড়া হচ্ছে ইওহিপ্পাস, রোমান্থক ঘোড়া হচ্ছে মেরিচিপ্পাস, আর আধুনিক ঘোড়া হচ্ছে ইকুয়াস। মনে রাখবে তোমরা হয়েছে। নেক্সট দেখো নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে? নিষ্ক্রিয় মানে আমরা কি জানি, যে অঙ্গগুলো কাজ করে না শরীরে কোনো, নিষ্ক্রিয় অঙ্গ বলে থাকি। দুটি নিষ্ক্রিয় অঙ্গ মানুষের হচ্ছে অ্যাপেন্ডিক্স, কক্সিস।
যদি তোমাদের পরীক্ষাতে আছে মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে কোন নিষ্ক্রিয় অঙ্গ থাকে, তাহলে তখন কি বলবে? অ্যাপেন্ডিক্স বলবে না, তখন বলবে কক্সিস। হয়েছে। নেক্সট দেখো দুটি উদাহরণ সহ শিম্পাঞ্জির সমস্যা সমাধান। শিম্পাঞ্জির সমস্যা কীভাবে সমাধান করে, আচরণ গঠিত অভিযোজনগুলো, এগুলো লিখবে তোমরা। এবার হচ্ছে শ্রমিক মৌমাছি বার্তা আদান প্রদানের মাধ্যমে কীভাবে মৌনৃত্য সাহায্য করে। ওয়াগাল নৃত্য যেটা থাকে, ওয়াগাল নৃত্য, চক্রাকার নৃত্য, ওই খাবারের সন্ধানে যাওয়ার জন্য শ্রমিক মৌমাছিরা নৃত্য করে। এটা কার্ল ভন ফ্রিস এই নৃত্যের ভাষাটি আবিষ্কার করেছিলেন। হয়েছে। নেক্সট দেখো উট কীভাবে মৌলিত অভিযোজন করে তা আরবিসি অভিযোজনগত পরিবর্তনের মাধ্যমে ব্যাখ্যা করো। ওটা উটে অভিযোজনে আরবিসির ভূমিকাটা ওটা লিখবে। বোঝা গেল? এবার হচ্ছে দেখো নেক্সট দেখো পরিবেশ তার সম্পদ লাস্ট চ্যাপ্টার যেটা আছে 5 নম্বর চ্যাপ্টার, সংজ্ঞা লেখা আছে দেখো অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন। এখানে অ্যামোনিফিকেশনের সংজ্ঞা তোমরা লিখবে, যেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড পরে অ্যামোনিয়া যৌগে পরিণত হচ্ছে ব্যাকটেরিয়াগুলো। নাইট্রিফিকেশন হচ্ছে নাইট্রেট এবং নাইট্রেট যৌগে পরিণত হচ্ছে ব্যাকটেরিয়াগুলো, অ্যামোনিয়া যৌগ কয়েকটি ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রেট এবং নাইট্রেটে পরিণত হচ্ছে। ডিনাইট্রিফিকেশন হচ্ছে যেগুলো নাইট্রোজেনের স্বাভাবিক পরিমাণ বজায় রাখে সেগুলোকে ডিনাইট্রিফিকেশন বলবো, যেমন সিউডোমোনাস, থিওব্যাসিলাস, এগুলো হচ্ছে ডিনাইট্রিফিকেশন, ডিনাইট্রিফি ব্যাকটেরিয়া। হয়েছে। নেক্সট দেখো জল দূষণের ফলে কী কী রোগ ছড়ায়। আমরা জানি জল দূষণ ঘটিত রোগ উদাহরণময় আমাশয়, কলেরা, টাইফয়েড, জন্ডিস ইত্যাদি। এবার হচ্ছে ইউট্রিফিকেশন এবং অ্যালগাল ব্লুমের সম্পর্ক তোমরা পাবে, এখানে দেওয়া আছে দেখো ইউট্রিফিকেশনের ফলাফলটা তোমরা লিখলে এখানে দুজনের মধ্যে সম্পর্ক লেখা হয়ে যাবে। মানব শরীর ও পরিবেশের উপর শব্দ দূষণের দুটি কুপ্রভাব। শব্দ দূষণের দুটো ক্ষতিকর প্রভাব তোমরা লিখবে মানব শরীরে এবং পরিবেশের উপর। নেক্সট দেখো জলাশয়কে প্রকৃতির বৃক্ষ বলা হয় কেন, প্রাকৃতিক বৃক্ষ বলা হয় না কেন? বৃক্ষ প্রাণীদের রক্তের বর্জ্য এবং দূষিত বস্তুকে পরিশোধন করে, আমরা জানি মানবদের, সেই রকম জলাভূমিকে এই জন্য প্রাকৃতিক বৃক্ষ বলা হয়। এবার দেখো ক্যান্সারের দুটি কারণ এবং নিরাময়ের দুটি উপায় লেখো। ক্যান্সারের দুটি কারণ হচ্ছে জিনগত পরিবর্তন এবং জীবনধারা, আর নিরাময়ের দুটি উপায় হচ্ছে কি কেমোথেরাপি এবং রেডিয়েশন থেরাপির মাধ্যমে নিরাময়টা আমরা করব। নেক্সট দেখো হটস্পট নির্ধারণের দুটি গুরুত্বপূর্ণ শর্ত। আমরা জানি গুরুত্বপূর্ণ শর্তগুলো কী কী। প্রজাতি বৈচিত্র্য সমৃদ্ধ হতে হবে, অধিক সংখ্যার স্থানিক এন্ডেমিক প্রজাতি থাকতে হবে, ন্যূনতম 1,500 প্রজাতি সীমাবদ্ধ উদ্ভিদ প্রজাতি থাকতে হবে, এইসব গুরুত্বপূর্ণ শর্ত। আর 4টি হটস্পট হচ্ছে কি পূর্ব হিমালয় হটস্পট, পশ্চিম ঘাট শ্রীলঙ্কা হটস্পট, ইন্দোবানু হটস্পট, সুন্দরল্যান্ড হটস্পট। হয়েছে। এবার দেখো জীববৈচিত্র্য হ্রাসের জন্য বহিরাগত প্রজাতি অনুপ্রবেশ দায়ী, ব্যাখ্যা করো। বহিরাগত প্রজাতি যেমন আমরা জানি উদ্ভিদ প্রজাতি যেগুলো পার্থেনিয়াম, কচুরিপানা, এগুলো যে জীববৈচিত্র্য হ্রাসের কারণে এগুলো আসার কারণ কি, অনুপ্রবেশ দায়ী, ব্যাখ্যা করে এগুলো সম্বন্ধে লিখতে হবে। এখানে দেওয়া আছে বহিরাগত প্রজাতি। প্রত্যেকটি হটস্পটে কিছু না কিছু বহিরাগত প্রজাতি থাকে, সেগুলো সম্বন্ধে লিখতে হবে। নেক্সট দেখো জীববৈচিত্র্য সংরক্ষণে বোটানিক্যাল গার্ডেন এবং ক্রায় সংরক্ষণের ভূমিকা। এটা তোমরা লিখতে পাবে, বইতে পেয়ে যাবে তোমরা। যেগুলো বইতে পাবে না অবশ্যই প্রান্তিক বা রায়মার্টিনের সহায়িকাতে তোমার বিজ্ঞান সহায়িকা থেকে পেয়ে যাবে অবশ্যই। এছাড়াও কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। নেক্সট দেখো জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় উদ্যান কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জাতীয় উদ্যানের বৈশিষ্ট্যটা লিখলে এটাও হয়ে যাবে, তোমাদের উত্তরটা সম্পূর্ণভাবে হয়ে যাবে। নেক্সট দেখো বনভূমি সংরক্ষণে ভারত সরকার কেন জেএফএম প্রকল্প গ্রহণ করে। তাহলে জেএফএম এর ভূমিকা, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ভূমিকাটা তোমরা লিখবে, জীববৈচিত্র্য রক্ষা, এটা লিখলে তোমরা ফুল মার্কস পাবে। এবার দেখো নিম্নলিখিত বন্যপ্রাণী রেড পান্ডা এবং কুমিরের বিপন্নতার কারণ তোমরা লিখবে। এখানে দেওয়া আছে দেখো কুমিরের বিপন্নতার কারণ দেওয়া আছে। এখানে রেড পান্ডা তোমরা রায়মার্টিন বিচিত্রা সহায়িকা থেকে পেয়ে যাবে, প্রান্তিকে নেই এটা, কিন্তু তোমরা কুমির রেড পান্ডাটা তোমরা বই থেকেও পেয়ে যাবে। এখানে কুমিরের বিপন্নতার কারণটা দেওয়া আছে। নেক্সট দেখো গ্রো অ্যান্ড রিলিজ পদ্ধতি কী। গ্রো অ্যান্ড রিলিজ পদ্ধতি হচ্ছে একটি কুমির সংরক্ষণ প্রকল্প। এই কুমির সংরক্ষণ প্রকল্পে এই পদ্ধতিটি ব্যবহার করা হয়। আচ্ছা রেড পান্ডা সংরক্ষণে ভারত সরকার কী কী ব্যবস্থা গ্রহণ করছে। এই যে লাল পান্ডা সংরক্ষণে ভারত সরকার কোন কোন ব্যবস্থা গ্রহণ করছে এখানে সম্পূর্ণভাবে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। নেক্সট দেখো চিত্রাঙ্কন করো। এইগুলো কোশ্চেন সমস্ত 5টি চ্যাপ্টারে। এবার হচ্ছে চিত্রাঙ্কন করো। মানুষের চক্ষু গোলকের লম্বচ্ছেদের বিভিন্ন অংশ চিহ্নিত করো বা বিজ্ঞানসম্মত চিত্রাঙ্কন করো। এখানে দেওয়া আছে দেখো চোখের ছবি দেওয়া আছে, এই ছবিটা তোমরা করে রাখবে, খুবই ইম্পর্টেন্ট 2025 সালের জন্য। আরেকটি যে ছবিটা তার সঙ্গে আমি বলে রাখবো, দেওয়া নেই এখানে, পাঠশালা লাইফে বলা হয়নি, সেটা হচ্ছে প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন। এটাও করে রাখবে, খুবই ইম্পর্টেন্ট, এটাও আসার সম্ভাবনা বেশি আছে। নেক্সট দেখো মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ অ্যানাফেজ চিত্রাঙ্কন করে 4টি করে অংশ চিহ্নিত করো। এখানে দেওয়া আছে 4টি করে অংশ, মেটাফেজ এবং অ্যানাফেজে চিত্র অঙ্কন করা আছে, তোমরা বইতে পেয়ে যাবে। নেক্সট দেখো সপুষ্প উদ্ভিদের নিষেক প্রক্রিয়া, দ্বিনিষেক পদ্ধতি সপুষ্প উদ্ভিদের, তোমরা তোমাদের ছবি আঁকতে আসতে পারে, সঙ্গে কি বলবে বর্ণনা করো, বর্ণনাও তোমরা দিয়ে দেবে। হয়েছে, এই ছিল 3টি ছবি 4টি ছবি। আর বাকি কোশ্চেনগুলো উত্তর দিয়ে দিলাম তোমাদেরকে সবাইকে। তো কোশ্চেনগুলো উত্তর খুঁজে না পেলে
অবশ্যই রায়মার্টিন এবং প্রান্তিকের যে কোনো সহায়িকা থেকে তোমরা কোশ্চেনগুলো উত্তর পেয়ে যাবে, বা কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সলভ করার চেষ্টা করব। তো পাঠশালা লাইভের আজকের এই ভিডিওর মাধ্যমে পাঠশালা লাইভে তোমাদের কোশ্চেনের উত্তরগুলো দিয়ে দিলাম। ভুলবশত একটা ভিডিও তোমাদেরকে শুধু কোশ্চেনগুলো আপলোড করা হয়ে গেছিলো, তাই ওই ভিডিওটা ডিলিট করতে হয়েছে। তাই এবার পাঠশালা লাইভে কোশ্চেন এবং অ্যান্সারগুলো তোমাদেরকে দিলাম। এরপরের ভিডিওতে আসছে 5টি চ্যাপ্টারের লাস্ট মিনিট সাজেশন আসছে, এমসিকিউ। প্রত্যেকটি চ্যাপ্টারে এমসিকিউ আসছে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওগুলো পেতে। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে।